আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। পঁচিশ জেলায় ডিসি প্রত্যাহার, দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে এক সপ্তাহের মধ্যে কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসি ও সমমানের বাদবাকি পরীক্ষা। মূল্যায়ন কিভাবে হবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সচিবালয়ে ঢুকে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের কথা জানান তিনি। ফজলে রাব্বি রিপোর্ট। দুপুরের পর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঢুকে বিক্ষোভ শুরু করেন। শিক্ষা সচিবের কক্ষের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ করে রাখেন শিক্ষা সচিবের কক্ষ। তখন ভিতরে ছিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুক্তাঙ্গনের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে কয়েকশো শিক্ষার্থী। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল ঘোষণা করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পর্যায়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। যে কটা এক্সাম আমরা দিছি ওই কটার ম্যাপিং করা উচিত, সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দিবে, এটাই আমাদের দাবি। আজকে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসে নাই, এটা সম্পূর্ণ আমাদের বিপক্ষে আসছে। ওনারা বলছে 50 মার্কের পরীক্ষা নেবে এবং পরীক্ষা আরো 2 সপ্তাহ পিছাবে। আমরা এই দাবি সম্পূর্ণ বিপক্ষে। বাংলাদেশ সচিবালয়ের ভিতরে কখনো আমরা অবরুদ্ধ ছিলাম না। এখন ছাত্রদের দাবি দেওয়া থাকলে তারা স্মারকলিপি দিতে পারে। 3 ঘন্টা পর ঘোষণা আসে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য। সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করবো সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত জানাবো। দেশ জুড়ে চলা সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হন, আহত হন আরো হাজারো শিক্ষার্থী। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের রেখে পরীক্ষায় না বসার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত জুনের 30 তারিখ পরীক্ষা শুরুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 18 জুলাই থেকে স্থগিত হয়ে যায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বলেন, তার প্রশাসন উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও বড় সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান তারা। দেশের 25 জেলায় ডিসিদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়। একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। প্রত্যাহারের তালিকায় রয়েছেন ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি। বাকি জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।
দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রশাসকরা। অঙ্গীকার করেছেন হয়রানি মুক্ত সেবা দেয়ার। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, কারচুপির ভোটে একদলীয় মেয়র ও চেয়ারম্যান বানানোয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একযোগে 888 মেয়র চেয়ারম্যানকে অপসারণ করে বিরল ঘটনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের অপসারণ করা কতটা যৌক্তিক হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলছেন, ডামি নির্বাচনে একদলীয় প্রার্থীকে ক্ষমতায় বসানোয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই স্থানীয় প্রতিনিধি যারা ছিলেন, নির্বাচিত বা অনির্বাচিত বা বিশেষ পন্থায় নির্বাচিত, তারা যেহেতু চলে গেলেন তো ওই জায়গাটা খালি হয়ে গেল। সুতরাং ওই অফিসটা পরিচালনা করতে হবে। ওই পরিচালনা করার জন্য এদেরকে সরিয়ে যখন প্রশাসক দেওয়া হয়েছে, এটাই একমাত্র উপায় ছিল। তারা স্বতন্ত্ররা তো অফিস করতে যাননি, তাদেরও তো আওয়ামী লীগের মধ্যে ডামি নির্বাচন হয়েছে। মনে করেন যদি নির্বাচন হয়ে থাকে তো সেই নির্বাচনটা তো জনগণ অ্যাকসেপ্ট করবে না। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কয়েকদিন অভিভাবকহীন থাকার পর দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন তারা। আমরা সবসময় সর্বোচ্চ সেবাই দেব। যদি কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত কোনো ম্যাল ইন্টেনশনের কারণে এরকম যদি কোনো সমস্যা হয়, তাহলে যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার বিষয়ে আমরা আইন বিধি এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয়, আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি, তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিতে পারি। তা আমরা জলাবদ্ধতাটাকেই এটা বড় গুরুত্ব হিসাবে দেখছি এবং যেগুলো আছে আমরা ইতিমধ্যে এর আগেও আমি জলাবদ্ধতার সাথে সংশ্লিষ্ট ছিলাম, যাতে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা না হয়। কতদিনের মধ্যে নির্বাচন হবে সেটিও যেমন ওখানে নির্দিষ্ট করা হয়নি, তেমনি প্রশাসক নিয়োগের মেয়াদও নির্দিষ্ট করা হয়নি এবং একজন প্রশাসককে মেয়াদ উল্লেখ করে নিয়োগ দেওয়া হয়নি। এটি যে কোনো সময় প্রশাসক পরিবর্তন হতে পারে। অবশ্য অনেক প্রার্থী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করবার পর থেকেই ভোটের চেয়ে মনোনয়ন পাওয়াকে বেশি গুরুত্ব দিতেন প্রার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যান কিংবা মেয়র পদে ভোট কারচুপির অভিযোগও ওঠে, যার ফলস্বরূপ আজকের এই অবস্থা। একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়ে কেউ যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনই বিএনপির লক্ষ্য। গণ আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর জবাবদিহিমূলক, নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে ভিডিও বার্তায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দেয়া আবু সাইদ, মুগ্ধ, শিশু, রিয়া গোপ সহ শহীদদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে গেল 15 বছর আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার বিরোধী দলের নেতাকর্মীদের কথাও স্মরণ করেন তিনি। বিদেশে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের দোসরদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারেক রহমান। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। 13 মিনিটের ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত 15 বছর আওয়ামী লীগের দুর্নীতি, অর্থ পাচার সহ অপকর্মের কথা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। হাসিনা দেশটাকে লুটেরার রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। তারেক রহমান আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে কোনোভাবেই দুর্বলের উপর অত্যাচার, নির্যাতন করা যাবে না। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে
অনিরাপদ বোধ না করেন, সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে আশা প্রকাশ করে তারেক রহমান জনগণের সমর্থন আদায়ে নেতাকর্মীদের এখন থেকেই জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার নির্দেশ দেন। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। শেখ হাসিনার পতন দিবস 5ই আগস্টকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন তারেক রহমান। শ্রেষ্ঠ সময়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নগদ টাকা সরবরাহ করে কোনো ব্যাংকের সমস্যার সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, 1000 টাকার নোটও বাতিল করা হবে না। তার আশা 6 থেকে 8 মাসের মধ্যে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। এ সময় ব্যবসায়ী নেতারা দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি জানান। শরফুল আলমের রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকে যান ব্যবসায়ী নেতারা। গভর্নরের সাথে বৈঠক শেষে তারা জানান, বর্তমান অর্থনৈতিক সংকটে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তারা বলেন, যারা ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে তারা ব্যবসায়ী নন। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে নাই, ব্যবসা না করে সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ইডিএফ এর যে ফান্ডটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং যে বর্তমানে এটার কারণে যে আমরা আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা উনি জানেন, তারপরে ওনাকে এগুলি অবহিত করেছি। আমরা ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। যেহেতু এখানে অনেক লুটপাট হয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা চলে গেছে, দিয়ে গেছে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নিবে বলছে 6 to 9 মান্থের মধ্যে। পরে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া সহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে। দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নয়, বরং ব্যাংক কমিশন গঠনের পরেই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই, সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়। ডলার সরবরাহে বাংলাদেশ ব্যাংকের নির্ভরতা কমিয়ে বাজার ভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান গভর্নর। সব ক্ষেত্রে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও বলেন তিনি। এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সোনালী ও পল্লী সঞ্চয় সহ ব্যাংকগুলো চলমান অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থী মোসাররত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয়েই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভীরকে মামলা থেকে রেহাই দেয় পুলিশ। তার অভিযোগ, তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে ম্যানেজ করে এসব কাজ করেছিলেন আনভীর। হত্যা মামলা তুলে নিতে তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভনও দেওয়া হয়েছিল বলেও জানান তানিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের কাছে আবারও মুনিয়া হত্যা মামলার তদন্ত ও বিচার দাবি করেছেন তার বোন। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত থ্রেট, হুমকি, কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা
মনোযোগ তো নাড়া দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চীনের ঋণ ফেরত দেবার সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েইন সকালে সচিবালয়ে দেখা করতে গেলে দেশটির সরকারের প্রতি এই অনুরোধ জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় চীনের ঋণ পরিশোধের সময় বাড়ানো নিয়ে আলোচনা হয়। পরে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার হাই কমিশনার লিলি নিকলস। দু দেশের সঙ্গেই আলোচনায় নতুন সরকারকে সমর্থন দেয়া এবং ঋণের বোঝা মোকাবেলায় সাহায্য চায় বাংলাদেশ। পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আগের সরকারের করা চুক্তি ও সমঝোতাগুলো ঠিকঠাক থাকবে কিনা সেগুলো ভবিষ্যতে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা হবে। আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিরাজগঞ্জ সদরে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির 221তম শাখার কার্যক্রম। ভার্চুয়ালি শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, শুধু মুনাফার জন্য নয়, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করতে আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকের সকল শাখায় শরিয়া সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চয়তা দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসির মোহাম্মদ ইয়াহিয়া। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে পল্টনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। এ সময় সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সম্পত্তি জব্দ এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা সহ 7 দফা দাবি জানান তিনি। আগামী 1 থেকে 10 সেপ্টেম্বর সকল থানায় গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলনে। পার্টেক্স খেলার খবর। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হলো 2024 সালের নারী টি-20 বিশ্বকাপ। আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির প্রধান নির্বাহী জিওফ ওলরিচ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। এমন অবস্থায় বৈশ্বিক টুর্নামেন্ট এখানে আয়োজন করা সম্ভব নয়। অবশ্য আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিসিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে। দুবাই ও শারজায় আগামী 3 থেকে 20 অক্টোবর হবে নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। প্রায় 3 বছর পর সাদা পোশাকে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ইতিহাস পাল্টে দিতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের আশা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আগামীকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11:30টায় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। 25 জেলায় ডিসি প্রত্যাহার, দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকদের। ধর্মীয় পরিচয়ের কারণে দেশে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার নিশ্চিতের আহ্বান তারেক রহমানের। জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ। এবং দেশের সম্পদ ও ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। সমস্যা সমাধানে 2-1 সপ্তাহের মধ্যেই কমিশন গঠনের আশ্বাস গভর্নরের। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের,
তাই নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।